হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হলো গত জুলাই মাসে যে বিপিএসসি টিআরই থ্রি একাদশ দ্বাদশের ইতিহাস প্রশ্নটি তার সলভ ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আমি এর আগেও তোমাদের এই ধরনের অনেক ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা খুব মনোযোগ সহকারে সেগুলো দেখেছো শুনেছো। আজ কিছুদিন পর আমি নতুনভাবে আরেকটি সলভ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আগামীতে যারা বিপিএসসি টিআরই 4 দিতে চলেছো বা স্টেট 5 দিতে চলেছো, অথবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সেট, ইউজিসি নেট, যে সমস্ত এক্সাম দিতে চলেছো তার জন্য কিন্তু এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটি তোমাদের মূল্যবান লাইক করে দেবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তাহলে শুরু করছি। দেখো প্রথম কোশ্চেন, আর এখানে যেটা নাম্বারিং হবে 63, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি জিকে পার্ট থেকে, দেন আমরা হিস্ট্রি পার্ট থেকে শুরু করব। তো এইখানে যে প্রথম কোশ্চেনটি আছে তা হলো, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকারি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় কে এর মধ্যে ভাইসরয় ছিলেন? তো সঠিক অ্যান্সারটা কি হবে? দেখো, লর্ড কার্জন, লর্ড চেমসফোর্ড, লর্ড আরউইন। সঠিক অ্যান্সারটা হয়ে যাবে লর্ড চেমসফোর্ড, ঠিক আছে। এরপরের কোশ্চেন, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে, প্রত্যেকে আমরা কম বেশি জানি, ডব্লিউ.সি. ব্যানার্জি। সঠিক অ্যান্সার ডব্লিউ.সি. ব্যানার্জি। ওকে, নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? কে ভারতের বয়োবৃদ্ধ পুরুষ নামে পরিচিত? তো ভারতের বয়োবৃদ্ধ পুরুষ নামে যিনি পরিচিত তিনি হলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি যিনি ভারতের বয়োবৃদ্ধ পুরুষ নামে পরিচিত। হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট ওয়াজ স্টার্টেড বাই এম.কে. গান্ধী? কোশ্চেন নাম্বার 66, এর মধ্যে কোন আন্দোলনটি গান্ধীজি শুরু করেন? কুইট ইন্ডিয়া মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট, স্বদেশী মুভমেন্ট, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ? তো আমরা প্রত্যেকেই জানি গান্ধীজি কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছিলেন, পাশাপাশি নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করেছিলেন। তাই সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। তারপরে কোশ্চেন, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য বারদৌলি সত্যাগ্রহ? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো এই উত্তরটা কি হবে? দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর, জওহরলাল নেহরু। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েট উইথ হোম রুল মুভমেন্ট? এর মধ্যে কে হোম রুল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? নট অ্যাসোসিয়েটেড বলেছে, দেখো। অ্যানি বেসান্ট, বাল গঙ্গাধর তিলক, সরোজিনী নাইডু, মোর দ্যান অ্যাবভ, নন অফ দিস? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ট আর বাল গঙ্গাধর তিলক তো ছিলেন, তো ছিলেন না কে চেয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। হু ফাউন্ডেড দ্য বিহার প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি ইন 1920? 1920 সালে বিহারের কংগ্রেসের যে প্রাদেশিক কমিটি কে তৈরি করে? তো এটির অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমরা থাকবেই, হ্যাঁ। বিহার থেকে কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে, যেহেতু এটা পরীক্ষাটাই বিহারের, বুঝতেই পারছো। নেক্সট, অল ইন্ডিয়া কিষাণ সভা ওয়াজ ফাউন্ডেড ইন 1936 ইন বিহার আন্ডার দ্য লিডারশিপ অফ? আবার দেখো, বিহার থেকেই দিয়েছে, তো কার নেতৃত্বে হয়েছিল? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বামী সহজানন্দ সরস্বতী। তো এই তো গেল জিকে পোর্শন থেকে যে হিস্ট্রি কোশ্চেনগুলো থাকে তার। আর এবার আমরা অরিজিনাল যে হিস্ট্রি কোশ্চেন আছে আমাদের অরিজিনাল পেপার, দেখো লেখা আছে পার্ট 3 হিস্ট্রি। এখানে আমরা কোশ্চেন নাম্বার 71 থেকে কোশ্চেন একদম 150 পর্যন্ত করে যাব। ওকে, তো মনোযোগ সহকারে দেখো এবার। তো কোশ্চেন 71 কি বলেছে? দ্য ওল্ডেস্ট সার্ভাইভিং টেক্সট ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর দ্য? ভারতে সবচেয়ে প্রাচীন, হ্যাঁ, যেটা সার্ভাইভ করছে, এই যে টেক্সট বা গ্রন্থ কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে
যে ভারতে সব থেকে প্রাচীন গ্রন্থটি তা হলো বেদ। হ্যাঁ, তা হলো বেদ। নেক্সট কোশ্চেন, মেনি ইম্পর্টেন্ট রিভার্স অফ দ্য ইন্ডিয়া লাইক দ্য ইন্ডাস অ্যান্ড দ্য গঙ্গাস অ্যান্ড আদার্স রাইস ফ্রম। এই ইন্ডাস, গঙ্গা এবং অন্যান্য এরকম আরো নদী আছে যাদের উৎপত্তি কোথা থেকে? তো তাদের উৎপত্তি স্থান হলো হিমালয় পর্বত। ওকে, তাদের উৎপত্তি স্থান হিমালয় পর্বত। নেক্সট কোশ্চেন, ইন দ্য কনস্ট্রাকশন অফ দেয়ার হাউসেস দ্য ইন্ডাস ভ্যালি পিপল ইউজড। ইন্ডাস ভ্যালি লোকেরা তাদের বাড়ি নির্মাণের জন্য কি ব্যবহার করতেন? স্ট্যান্ডস্টোন, উড, বাকেট অ্যান্ড ব্রান্ড ব্রিক্স। তো প্রত্যেকে আমরা জানি তারা পোড়া মাটির ইট ব্যবহার করতেন, তাই না? নেক্সট, পরের কোশ্চেন, দ্য কজেস অফ দ্য ডিস্ট্রাকশন অফ দি হরপ্পান কালচার ওয়ার। হরপ্পা সভ্যতা কেন ধ্বংস হলো? হেভি ফ্লাডস, বন্যার জন্য, প্লেস্টিসিন, প্লেট টেকটনিক তত্ত্বের, হ্যাঁ, অ্যাটাকস বাই অ্যালিয়ান পিপল, বিদেশি আক্রমণ, আর বলেছে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ। তো এখানে যে তিনটা আমরা পড়লাম অপশন, তিনটাই সঠিক, তাই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন, দ্য হরপ্পান কালচার ওয়াজ দ্য ফার্স্ট আরবান কালচার অফ। হরপ্পা সভ্যতা কোথাকার প্রথম নগরীয় সভ্যতা? সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সাউথ নর্থ এশিয়া, ওয়ান অফ ওয়ান দেন ওয়ান, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি দক্ষিণ এশিয়া। হ্যাঁ, দেখবে বইগুলোতে প্রথমে এই কথাই দেওয়া থাকে, দক্ষিণ এশিয়ার প্রথম নগরীয় সভ্যতা। পরে কোশ্চিন আসি এবার, ইন দ্য হ্যাপিনেস অফ হিজ সাবজেক্টস লাইক হিজ হ্যাপিনেস, ইন দেয়ার ওয়েলফেয়ার হিজ ওয়েলফেয়ার। যে প্রজার সুখেই আমার সুখ, প্রজার ভালোতেই আমার ভালো। হু রোট ইট, এটা কে বলেছেন, কে লিখেছেন? তো এটি কৌটিল্য তার অর্থশাস্ত্রে লিখেছেন চন্দ্রগুপ্ত সম্পর্কে, হ্যাঁ, বা রাজ্য শাসন সম্পর্কে বলতে পারো। কে বলেছেন? কৌটিল্য তার অর্থশাস্ত্রে, যে প্রজার সুখেই আমার সুখ, প্রজার মঙ্গলেই আমার মঙ্গল। নেক্সট কোশ্চেন, বুদ্ধিস্ট কাউন্সিল ওয়ার হেল্ড টু। বুদ্ধিস্ট কাউন্সিল কেন হয়েছিল? সেটেল ইম্পর্টেন্ট রিলিজিয়াস ইস্যু, অবশ্যই, যে ধার্মিক ক্ষেত্রে যে নতুন নতুন ইস্যুগুলো তৈরি হচ্ছিল সেগুলো সেটেলমেন্ট করা। হ্যাভ এ গেট টু গ্যাদার, এক জায়গায় জড়ো হওয়া। কম্পাইল অ্যান্ড ক্যানন দ্য সেটেল ডিসপিউট, যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে সেই ডিসপিউটগুলোকে ঠিকঠাক করে নেওয়া। তো এখানে তিনটি অপশনই ঠিক আছে, তিনটি অপশন যেহেতু ঠিক আছে তাই এই কারণে এর অ্যান্সারটা হয়ে যাবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হি হ্যাড দ্য এনার্জি অফ এ চন্দ্রগুপ্ত, দ্য ভার্সালিটি অফ এ সমুদ্রগুপ্তা অ্যান্ড দ্য ক্যাথলিটি অফ অ্যান আকবর। হচ্ছে তার মধ্যে সমুদ্রগুপ্তের মধ্যে চন্দ্রগুপ্তের মতো শক্তি, সমুদ্রগুপ্তের মতো ধৈর্য এবং আহ আকবরের মতো ধার্মিক গুণ ছিল। এটি কে বলেছেন, কাকে বলেছেন? তো লেখা আছে হু রোট ইট, এটা অশোককে বলা হয়েছে, সম্রাট অশোককে বলা হয়েছে। কে বলেছে? তো এটি বলেছেন হলো হেমচন্দ্র রায়চৌধুরী। হ্যাঁ, এইচ.সি. রায়চৌধুরী। তার যে গ্রন্থটি আছে, তার গ্রন্থটির নাম হলো পলিটিক্যাল হিস্ট্রি অফ এনসেন্ট ইন্ডিয়া। এই বইটিতে তিনি কিন্তু অশোককে, অশোক সম্পর্কে এই কথাগুলি বলেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসি আমরা এবার। দেখো এখানে হিন্দি ভাষা দেওয়া আছে। নেক্সট এবার আমরা আসবো পরের কোশ্চেন 79, হু লেড দ্য ফাউন্ডেশন অফ এ সিটি নেমলি শ্রীনগর। কে শ্রীনগর রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন? তো এই সম্পর্কে তথ্য আমরা জানতে পারবো কলহনের রাজতরঙ্গিনী। কলহনের রাজতরঙ্গিনীতে লেখা আছে কি, যে অশোক পূর্ব জীবনে শৈব ছিলেন এবং তিনি শ্রীনগর রাজ্যটি স্থাপন করেছেন। তো তাহলে বুঝতে পারছো অ্যান্সারটি হয়ে যাবে অশোক। হু ওয়ার দ্য প্রাদেশিক সুপারিনটেন্ডেন্ট, এক্সিকিউটিভ অফিসার, রেভিনিউ কালেক্টরস, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নন অফ দ্য অ্যাবভ। তো প্রাদেশিক কারা? তো মৌর্য যুগে কি করেছিল? মৌর্য যুগে যে সম্পূর্ণ সাম্রাজ্য তাকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হতো। প্রদেশকে বলা হতো হলো চক্র। এই চক্রের নিচে থাকতো হলো মণ্ডল। এই মণ্ডলের যে প্রধান তিনি হতেন হলো প্রাদেশিক। বুঝতে পারছো? মণ্ডলের যে প্রধান তিনি হতেন প্রাদেশিক। এবার অপশন গুলো দেখো কি বলছে, সুপারিনটেন্ডেন্ট, এক্সিকিউটিভ অফিসার, রেভিনিউ কালেক্টরস। তো এর মধ্যে মনে হয় না কোনোটা হবে, তো তাই আমি বলবো এই অ্যান্সারটা নন অফ দ্য অ্যাবভ।
ওকে, নেক্সট কোশ্চেন, হুজ pacifist policy was responsible for the decline of Mauryan empire? কার আহ, অহিংসা নীতি, হ্যাঁ, মৌর্য সাম্রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল? তো এটা স্বাভাবিক, এই উত্তরটা প্রত্যেকেই আমরা জানি, তিনি হলেন সম্রাট অশোক। পরে কোশ্চেন, এরপরে কোশ্চেনটা কি বলছে দেখো, রত্নাবলী ওয়াজ এ ফেমাস ওয়ার্ক অফ, রত্নাবলী যে নাটকটি, এটি কে লিখেছেন? বাণভট্ট, কলহন, হর্ষবর্ধন? তো এটি লিখেছেন হলো রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এই তিনটি নাটকের রচয়িতা হর্ষবর্ধন। নেক্সট কোশ্চেন, হু equally patronized the Brahmanas and Buddhist bhikshus and liberally gave both of them his charities? কে ব্রাহ্মণ এবং বুদ্ধদেরকে ইকুয়ালি কি করতেন বলেছে, সমাদর করতেন এবং তাদেরকে ভিক্ষাদান করতেন? তো তিনি কে? তো এটাও অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন। পরে কোশ্চেন, চোলা এম্পায়ার ওয়াজ রিভাইভড ইন দ্য মিডল অফ দ্য 9th সেঞ্চুরি? নবম শতকে চোল রাজ্যকে কে আবার পুনর্স্থাপিত করেন? রাজরাজ, পরান্তক, বিজয়ালয়, নন অফ দ্য অ্যাবভ? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয়ালয়। আমরা অশোকের লিপিতেও চোলচেরদের কথা জেনেছি, সেখানে কারিকল একজন বিখ্যাত রাজা ছিলেন। তো তারপর নবম দশকে, হ্যাঁ, নবম শতকে আবার সেই চোল রাজ্যটিকে কে পুনরুত্থান করবেন? তিনি হলেন বিজয়ালয়। নেক্সট কোয়েশ্চেন, Nagarattos were entrusted with the duties of making trade and business prosper by the rulers of Nagarattas, যারা কি করতেন? বণিক এবং ব্যবসাদার, এদেরকে এদের ডিউটি, এদের নিয়ন্ত্রণের ডিউটি কাজগুলো করতেন। এই যে পদটি কোন রাজাদের রাজত্বকালে ছিল? তো সঠিক অ্যান্সার হবে এটা চোল রাজ্যের রাজত্বে ছিল। পরের কোশ্চেন, হুইচ কান্ট্রি of Europe adopted the policy splendid isolation for the growth of her economic activity? ইকোনমিক অ্যাক্টিভিটিকে গ্রোথ করার জন্য কোন দেশ স্প্লেন্ডিড আইসোলেশন এই ধরনের পলিসি নিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হবে এটা ইংল্যান্ড। পরের কোশ্চেন, হুইচ প্রফেশনাল ক্লাস গ্রেটলি প্রমোটেড দ্য কনসেপ্ট লেজেস ফেয়ার ফর দেয়ার ওন ইন্টারেস্ট? হস্তক্ষেপ নীতিকে উৎসাহিত করেছিল কারা? তো নিজেদের সুবিধার্থে এই কাজটি করেছিলেন এই ইংল্যান্ডেরই ক্যাপিটালিস্ট শ্রেণীরা। নেক্সট কোশ্চেন, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন অফ দ্য রেনেসাস ওয়াজ এস্টাবলিশ অফ দ্য রেনেসাস কি স্থাপিত করেছিল? সিভিল সোসাইটি, প্রমোশন অফ আর্ট অ্যান্ড লিটারেচার ইন ইতালি, ইন্ডিভিজুয়ালাইজেশন? তো সঠিক অ্যান্সার তিনটেই হয়ে যাবে। হ্যাঁ, সব কিছুই ঠিকঠাক লাগছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। নেক্সট কোশ্চেন, ম্যান ইজ ব্রোন ফ্রি বাট বাউন্ডস ইন চেইনস এভরিওয়্যার, হু সেড ইট? মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই তিনি, সেই মানুষটি শৃঙ্খলাবদ্ধ। এই উক্তি কার? তো এই উক্তিটি করেছেন ফরাসি বিপ্লবের বিখ্যাত দার্শনিক জ্যাক রুসো। পরের কোশ্চেন 90 নম্বর, দেখো কি বলেছে, দ্য নোবেলস ফাইট, দ্য ক্লার্জি প্রে অ্যান্ড দ্য পিপল পে, ইট ইজ এ ফেমাস সেইং অফ? এটা কোন সময়কার কথা? তো এটি হবে মিডিয়াভেল ফ্রেঞ্চের কথা। মিডিয়াভেল ফ্রেঞ্চের মানুষদের সম্পর্কে এই উক্তিটা করা হয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেন, কোশ্চেন 91, ওয়ান অফ দ্য মেইন কন্ট্রিবিউশন অফ ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াজ, জাতীয় সভা কন্ট্রিবিউশন কি ছিল? এন্ড অফ মোনার্চি, এস্টাবলিশ অফ রিপাবলিক, এক্সিকিউটিং অফ দ্য কিং? তো এখানে তিনটি সঠিক অ্যান্সার আছে, তাই অ্যান্সার হচ্ছে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। মেইন কজেস অফ ইকোনমিক প্রোগ্রেস ইন ফ্রেঞ্চ ওয়াজ দ্য এগ্রিকালচার প্রোগ্রেস আফটার দ্য রেভলিউশন ডিউ টু দ্য? কি কাজ করেছিল ফ্রেঞ্চে যে এগ্রিকালচারের প্রোগ্রেস হয়েছিল? মিক্সড ক্রপ, ফেন্সিং সিস্টেম, কমার্শিয়ালাইজেশন অফ ক্রপস? এখানেও তিনটি অপশনই ঠিক আছে, তাই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ।
পরে কোশ্চেন, আফটার রাশিয়ান রেভলিউশন ইন 1917 এ নিউ গ্রুপ এমার্জেড নোন অ্যাজ, নতুন যে গ্রুপটার সৃষ্টি হলো তারা কি নামে পরিচিত? তো তারা হলো, এখানে তিনটি হবে, ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট, কুলাক্স, ইয়ং রাশিয়ান। তো সঠিক তিনটি হয়ে যাবে, তাই অ্যান্সার হবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। পরে কোশ্চেন, হু হেডেড অ্যান এগ্রেসিভ গভর্নমেন্ট কেম টু পাওয়ার ইন জাপান ইন 1941, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, হ্যাঁ, কে জাপানের সিংহাসনে বসেছিলেন? তো এই নামটাও আমরা প্রত্যেকেই জানি। তো তিনি হবেন জেনারেল হিদেকি তেজো, যাকে আমরা তেজো নামেও জানি। ঠিক আছে, পরে কোশ্চেন বলছি এবার, হ্যাঁ। পরে কোশ্চেন কি বলছে দেখো, হু এন্টার দ্য ওয়ার্ল্ড ওয়ার টু অন 8 ডিসেম্বর 1941, তৃতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন কে 8ই ডিসেম্বর 1941 সালে যোগদান করে? তো এর একদিন আগে জানো পার্ল হারবার ইনসিডেন্ট হয়েছিল, স্বাভাবিক। এই দিন তাহলে কে যোগদান করলেন? তো আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড ওয়ার টু কেম টু অ্যান এন্ড অন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়, শেষ হয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 10ই আগস্ট 1945। হুইচ টু ব্লকস এমার্জ আফটার ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন দুটি ব্লকের উত্থান হয়েছিল? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ডেমোক্রেটিক লিডারশিপ আন্ডার আমেরিকা অ্যান্ড কমিউনিস্ট ব্লক আন্ডার রাশিয়া। গণতান্ত্রিক বা পুঁজিবাদী আমেরিকা আর এদিকে সমাজতান্ত্রিক রাশিয়া। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ইমিডিয়েট সাকসেসর অফ ইলতুৎমিশ? তো ইলতুৎমিশ তার মৃত্যুর পূর্বেই বলে গেছিলেন যে সিংহাসনে বসবেন তার কন্যা রাজিয়া, কিন্তু আমিরদের ষড়যন্ত্রে রাজিয়া কিন্তু সিংহাসন পায়নি, তার বদলে সিংহাসনে বসেছিলেন তার ভাই রুকনুদ্দিন ফিরোজ শাহ। এর পরের কোশ্চেন, হু রোড তারিক এ ফিরোজ শাহী? তারিক ই ফিরোজ শাহী এই গ্রন্থটি কে লিখেছেন? তো একদম সোজা কোশ্চেন, অ্যান্সারটি হবে জিয়াউদ্দিন বার্নি। ইন strict Islamic theory, the true king of a Muslim state is, যে মুসলিম রাজ্যের প্রধান কে হবেন, স্টেট যেটা আর কি প্রধান, সেখানকার রাজা কে হবেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দা খলিফা, মুসলিম জগতের প্রধান। হু অ্যাপয়েন্টেড বলবন টু দ্য পোস্ট অফ আমির ই শিকার, বলবনকে আমির ই শিকার পদে কে বসিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বেগম রাজিয়া। নেক্সট কোশ্চেন, হু ডিসব্যান্ডেড দ্য গ্রুপ অফ 40? তো এটি তৈরি করেছিলেন কে? 40 চক্র তৈরি করেছিলেন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তখন ইলতুৎমিশ, আর ডিসব্যান্ডেড মানে বন্ধ করে দিয়েছেন কে? তার সঠিক অ্যান্সার হয়ে যাবে বলবন। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ সুলতানাত? তো সুলতানি যুগে এবং মুঘল যুগে বোথ জেনে নাও যে দুই যুগেরই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল? ফার্সি, হ্যাঁ, পার্সিয়ান বা ফার্সি। নেক্সট, which officers were appointed by Balban to watch the activities of governors, military and the civil officers? তো এই যে আমি বিভিন্ন অফিসারদের কথা বললাম, গভর্নর, মিলিটারি অ্যান্ড সিভিল অফিসার, এদের দেখভালের জন্য, নজর রাখার জন্য বলবন কাদেরকে নিযুক্ত করেছিলেন? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বারিদ, গুপ্তচর, হ্যাঁ, বারিদ। হু ওয়াজ দ্য ফোর রানার অফ দ্য স্টেট সিস্টেম অফ খিলজিস? খলজিরা কাদের দেখে আর কি, বা কাকে দেখে তাদের রাজ্য ব্যবস্থা স্থাপন করেছিল? তো এটির অ্যান্সার হয়ে যাবে বলবন, হ্যাঁ, এটির অ্যান্সার হয়ে যাবে বলবন। আকবর ওয়াজ বোর্ন অন 15 অক্টোবর 1543 অ্যাট, আকবর কোথায় জন্ম করেছিলেন? তো এটাও আমরা প্রত্যেক কম বেশি সবাই জানি, সেটা হলো অমরকোটের রাজা বীর সলের গৃহে, তাই না? তো অ্যান্সার হয়ে যাবে অমরকোট। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ বিং রিগার্ডেড অ্যাজ দ্য ন্যাশনাল মোনার্ক? জাতীয় রাজা নামে কে পরিচিত হন? তো এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর। নেক্সট, দ্য ফার্স্ট রাজপুত চিফ হু এন্টার্ড ইন্টু ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স উইথ আকবর ওয়াজ, আকবরের সাথে প্রথম কোন রাজা বিবাহ সম্পর্কে স্থাপিত করেছিল?
তো এটি অ্যান্সার দেখো কি বলেছে, রুলার অফ রণথম্বর, রুলার অফ মেওয়ার, রুলার অফ জয়পুর, এদের মধ্যে কেউই হবে না। হ্যাঁ, অ্যান্সারটা রুলার অফ কাচবাহা। তো এটা নন অফ দ্য অ্যাবভ অ্যান্সার হবে। দিন ইলাহি ওয়াজ এ মনুমেন্ট অফ আকবরস ফুলি, নট অফ হিস উইজডম। তো দিন ইলাহিকে মূর্খতার সঙ্গে তুলনা করেছেন, কি বলেছে এটা আকবরের কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়, এটা তার মূর্খতার পরিচয়। এটা কি বলেছেন? এটা বলেছেন ভিএস স্মিথ, ভিনসেন্ট স্মিথ। It is generally accepted by the scholars that দহশালা system was prepared by, দহশালা ব্যবস্থা কে তৈরি করেন? তো এর অ্যান্সার হয়ে যাবে টোডরমল, রাজা টোডরমল আকবরের অর্থমন্ত্রী। নেক্সট কোশ্চেন, আকবর ডিভাইড হিজ এন্টায়ার এম্পায়ার ইন্টু মেনি, পরগনা, শিখ, দাস্তুর, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ আর নন অফ দ্য অ্যাবভ। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নন অফ দ্য অ্যাবভ। কারণ আকবর তার সম্পূর্ণ সাম্রাজ্যকে 12টি সুবায় বিভক্ত করেছিলেন। সুবা বা প্রান্ত, পরগনা, শিখ, দাস্তুর এগুলো কিন্তু আগে থেকেই ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ব্যাটেল অফ বক্সার কমপ্লিট দ্য ওয়ার্ক অফ দ্য, ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধ কাকে সম্পূর্ণ করেছিল? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বক্সারের যুদ্ধ পলাশির যুদ্ধকে সম্পূর্ণ করেছিল। ঠিক আছে, কাকে সম্পূর্ণ করেছিল? তো এটা পলাশির যুদ্ধকে সম্পূর্ণ করেছিল। নেক্সট, হোয়েন ডিড ক্লাইভ রিটার্ন টু বেঙ্গল অ্যাজ ইস্ট গভর্নর, ক্লাইভ কবে বাংলায় গভর্নর হিসেবে পুনরায় আসেন? তো একবার তো তিনি চলে যাবেন, দ্বিতীয়বার আবার পুনরায় আসবেন, সেটা কবে? সেটা 1765 সালে। ঠিক আছে, 1765 সালে তিনি পুনরায় গভর্নর হিসেবে আবার আসবেন। দ্য ট্রিটি অফ এলাহাবাদ টুক প্লেস ইন, এলাহাবাদের সন্ধি কবে হয়েছিল? তো এইটিতে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1765। ঠিক আছে, বক্সারের যুদ্ধের পরে এলাহাবাদের সন্ধি হবে। নেক্সট কোশ্চেনে আসি, দ্য সেপাইস ইন দ্য সাঁওতাল পরগনা শুট দ্য ফার্স্ট ফায়ার অ্যাজ অ্যাজ অ্যাট দ্য, তো কাকে প্রথম ফায়ারটি করেছিল? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষকদের, পেজান্টস। পরের কোশ্চেনে আসি, পরের কোশ্চেন বলছে দ্য রিভল্ট অফ 1857 ওয়াজ দ্য হিন্দু মুসলিম কনস্পিরেসি, 1857 সালে মহাবিদ্রোহকে হিন্দু মুসলিমদের ষড়যন্ত্র বলে কে অভিহিত করেছেন? তো এর অ্যান্সার হয়ে যাবে জেমস আউটরাম, স্যার জেমস আউটরাম। ইট ওয়াজ এ প্যাট্রিয়টিক অ্যাক্ট ফর দ্য ইমানসিপেশন অফ দ্য থিউ কান্ট্রি ফ্রম দ্য ফরেন রুল, বিদেশিদের হাত থেকে রক্ষার জন্য এটি ছিল দেশীয় কাজ। এই উক্তিটি কার? তো এই উক্তিটি করেছেন বিপান চন্দ্র। হুইচ লিডার বিহার which leader of Bihar actively participation in the revolt of 1857? তো এখান থেকে নেক্সট অনেক বড় কোশ্চেন থাকবে, দেখবে কে কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল এই নিয়ে বিভিন্ন পরীক্ষাতেই কোশ্চেন থাকে। তোমরা যারা মাদ্রাস সার্ভিস দিয়েছিল সেখানেও ছিল। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে বাবু কুনওয়ার সিং। ঠিক আছে, বাবু কুনওয়ার সিং, যিনি বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন। পরে কোশ্চেন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য সেশন অফ 1886? একটু খেয়াল রাখবে, দ্বিতীয় সেশনের প্রেসিডেন্ট চেয়েছে কিন্তু, হ্যাঁ, প্রথমটা না। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরোজি, আর প্রথমটার অ্যান্সার আমরা আগের জিকে পার্ট থেকে করে দিয়েছি, ওখানে ছিল ওটা। দ্য মেইন ডিমান্ডস অফ মডারেট লিডার্স অফ দ্য কংগ্রেস ওয়ার, মডারেট যুগে কংগ্রেসের প্রধান ডিমান্ড কি ছিল? তো তারা লয়াল ছিল, লয়াল ক্যারেক্টার, হ্যাঁ, লয়ালিস্ট ক্যারেক্টার। অ্যান্সার অপশন হয় সি হয়ে যাচ্ছে। হু রোট ইন্ডিয়া ডিভাইড এ বুক ইন 1947? তো এই বইটি কে লিখেছেন 1948 সালে, ইন্ডিয়া ডিভাইড? তো এটি লিখেছেন বাবু রাজেন্দ্র প্রসাদ। পরে কোশ্চেন, হু স্টার্টেড কেশরী এ নিউজ পেপার ইন মারাঠি? তো মারাঠি ভাষায় কেশরী পত্রিকা কে সম্পাদনা করেন? হ্যাঁ, তো এটাও সি নাম্বার অপশন নেবে, বিজি তিলক। পরের কোশ্চেন কি বলেছে দেখো, who were greatly influenced by the emergence of Irish Home Rule movement in India? তো ভারতে আইরিশ হোম রুল মুভমেন্ট কে শুরু করেছিলেন? হ্যাঁ, তো এটার অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ট। সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ট।
স্প্লিট টুক প্লেস ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য জাতীয় কংগ্রেস কোন সেশনে দ্বিধা বিভক্ত হয়ে যায়? এটা সুরাট সেশনে হবে, হ্যাঁ, অ্যান্সার হবে সুরাট। 1907 রাসবিহারী ঘোষ ছিলেন এর সভাপতি। হু ডোমিনেটেড দ্য ইন্ডিয়ান পলিটিক্স ডিউরিং 1919 to 1947? বিজি তিলক, যিনি 1920 সালে মারা যাবেন। জওহরলাল নেহরু, যার উত্থান 1928-এ, 28, 27, 28। আবার সুভাষচন্দ্র বসু, তাই এনার উত্থান ওই মোটামুটি 27, 28 বা তার আগে আছে, খুব বেশি না, গুরুত্বপূর্ণ নেই। তো এর জন্য এর উত্তরটা আরো সঠিক। এখানে দেখো গান্ধীজি থাকলে তুমি একদম গান্ধীজি করতে পারতে, কিন্তু যেহেতু তিনি নেই তো অ্যান্সারটা হয়ে যাবে নন অফ দ্য অ্যাবভ। পরে কোশ্চেন কি বলেছে? হুইচ সিগনিফিকেন্ট ড্রাইভ ওয়াজ গোয়িং অন উইদাউট ইন্টারাপশন বিটুইন দ্য ইয়ার্স 1940 to 1923 ইন ইন্ডিয়া? কোন কর্মক্ষেত্র বা কাজটি কোনো ইন্টারাপশন ডিস্টার্ব না ছাড়াই ঠিকঠাকভাবে চালিত হয়েছে এই টাইমটা, 1914 থেকে 1923? তো এখানে যে অপশন অনুযায়ী অ্যান্সারটা হওয়া উচিত তা হলো কংগ্রেস অ্যাগ্রেশন, কংগ্রেসের যে কার্যপ্রণালী তা ঠিকঠাকভাবে চলেছিল। পরের কোশ্চেন অ্যান্সার দেখো কি বলেছে পরের কোশ্চেনটা। হু সেভড দ্য সবরমতী আশ্রম ফ্রম ইন্টিংশন বাই এ জেনারিয়াস ডোনেশন? কে ডোনেশন দিয়ে সবরমতী আশ্রমকে বাঁচিয়ে দিয়েছিল? তো এর অ্যান্সারটা হয়ে যাবে আম্বালাল সারাভাই। নেক্সট কোশ্চেন, দ্য কংগ্রেস ইজ tottering of its fall, and one of my great ambition while in India is to assist to a peaceful demise. Who said this? বলছে কংগ্রেস তার মৃত্যু সজ্জায় দাঁড়িয়ে এবং আমি ভারতে থাকার সময় তার শেষ মৃত্যুটা দেখে যেতে চাই। তো এটা কার উক্তি ছিল? তো এই উক্তিটি করেছিলেন লর্ড কার্জন। এই উক্তিটি কে করেছিলেন? লর্ড কার্জন। Gandhiji entered into Congress politics by attending the session of the Congress at গান্ধীজি অফিসিয়ালি কোন অধিবেশনের মধ্য দিয়ে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যান? তো গান্ধীজি কিন্তু প্রথম যদি বলে কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম এসেছিলেন, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে 1902 সালে কংগ্রেসের অধিবেশন, ঠিক আছে। কিন্তু যদি বলে এই প্রশ্নটা, তাই না, যেখানে বলেছে যে একদম সম্পূর্ণভাবে গান্ধী যুক্ত হয়ে গেলেন কংগ্রেসের সাথে, সেক্ষেত্রে অ্যান্সার অমৃতসর 1919। হুইচ ইভেন্ট ডিপলি শক অ্যান্ড হার্ট দ্য ইন্ডিয়ানস এপ্রিল 1919? এর উত্তরটা আমরা প্রত্যেকে আশা করি কমপ্লিট জানি, তা হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ঠিক আছে। এর পরের কোশ্চেন দেখো কি বলেছে। হোয়ার ডিড দ্য অ্যাংরি ক্রাউড অ্যাটাক অ্যান্ড বার্নড দ্য পুলিশ স্টেশন কজিং দ্য ডেথ অফ 22 পুলিশম্যান? এটা অসহযোগ আন্দোলনের পরবর্তী ঘটনা, আমরা প্রত্যেকে জানি, তা হলো চৌরি চৌরা ইনসিডেন্ট, যা হয়েছিল গোরক্ষপুরে। এলাহাবাদ, ফিরোজ শাহ, লখনৌ যে অপশনগুলো এখানে আছে সেটা একটাও ঠিকই নয়, তাই অ্যান্সারটা হয়ে যাবে নন অফ দ্য অ্যাবভ। হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী? গান্ধীজির পলিটিক্যাল গুরু কে ছিলেন? তো এর যে সঠিক অ্যান্সার হবে তা হলো গোপাল কৃষ্ণ গোখলে। দ্য উইথড্রল অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ বিটারলি রিসেন্টেড বাই? কারা কারা এর সমালোচনা করেছিলেন? তো ব্রিটিশ বিউরোক্র্যাটস, কংগ্রেস লিডার্স, ইন্ডিয়ান লিবারেল লিডার্স। তো এরা প্রত্যেকেই কি করেছিল? গান্ধীজির সমালোচনা করেছিল, ঠিক আছে। হাউ মেনি রুপি ওয়ার কালেক্টেড ফর দ্য তিলক স্বরাজ ফান্ড? তো অসহযোগ আন্দোলন চলাকালীন বিজি তিলকের মৃত্যুতে তিলক স্বরাজ ফান্ড খোলা হয়েছিল। তার লক্ষ্যমাত্রা ছিল এখন 50 লক্ষ, 90 লক্ষ, 99, তো কি হয়েছিল 1 কোটি টাকা পার হয়ে গেছিল। তো এটা অ্যান্সার ওর জন্য নন অফ দ্য অ্যাবভ হয়, হ্যাঁ। পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ স্বরাজ পার্টি ইন 1923? 1923 সালে স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন? তো সভাপতি চেয়েছে, তাই অ্যান্সার হবে CR দাস। হ্যাঁ, সভাপতি আর সেক্রেটারি এটা একটু ভালো করে জেনে রাখবে। সভাপতি যেহেতু বলেছে, অ্যান্সার CR দাস।
যদি ওদের সেক্রেটারি তাহলে মতিলাল নেহেরু। ঠিক আছে, পরে কোশ্চেন, হুইচ পার্টি বিকেম দ্য কনস্টিটিউশনালাইজড পার্টি অফ ইন্ডিয়ান লিডার্স? হ্যাঁ, এর মধ্যে কোন পার্টিটি কনস্টিটিউশনাল পার্টি হিসেবে পরিচিত হয়েছিল? তো এটা অ্যান্সার হয়ে যাবে স্বরাজ পার্টি। সাইমন কমিশন কেম টু ইন্ডিয়া ইন, সাইমন কমিশন কবে ভারতে আসে? তো তৈরি হয়েছে 1927, আর এসেছিল কবে? এসেছিল 1928। যেখানে 7জন সদস্য ছিলেন, প্রত্যেকেই ছিলেন কিন্তু ব্রিটিশার্স। নেক্সট কোশ্চেন, হুইচ ইভেন্ট ওয়াজ নোন অ্যাজ মুসলিম ওয়ার অফ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স? তো মুসলিমরা তাদের জাতীয় স্বাধীনতার যুদ্ধ কোনটা বলেছে? ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স। তো এটা হবে খিলাফত মুভমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বিসাইড গান্ধী অলসো প্রোভাইড দ্য কংগ্রেস উইথ এ কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম অফ, গান্ধীজি কংগ্রেসের রাজনীতি ছাড়াও আর কোন কোন কাজ করে? ক্লিননেস ইন্ডিয়ান সোসাইটি, একদম ঠিক। কনস্ট্রাকটিভ ওয়ার্ক, অনেক সাংগঠনিক কাজ করেছেন। হ্যাঁ, ক্লিননেস, এই আচ্ছা আগেরটা একটু ভুল বললাম, ওটা ক্লাসনেস ইন্ডিয়ান সোসাইটি, শ্রেণীহীন সমাজ। তো তিনটি ঠিক আছে, তৃতীয়টাও ক্লিননেস, এটাও ঠিক আছে। হ্যাঁ, তো এটা সঠিক অ্যান্সার হবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। পরের কোশ্চেন, দ্য রেজুলেশন অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বাধীনতার দাবি। তো লাহোর কংগ্রেস, লাহোর অধিবেশন 1929, জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে। হোয়েন ডিড গান্ধীজি স্টার্ট দ্য সিভিল ডিসঅবিডেন্স মুভমেন্ট উইথ হিজ ফেমাস ডান্ডি মার্চ? ডান্ডি মার্চের মধ্য দিয়ে গান্ধীজি 78 জন অনুগামী নিয়ে 1930 সালে 12ই মার্চ সবরমতী আশ্রম ছেড়ে ডান্ডি অভিযান শুরু করেন। তো এটি তাই অ্যান্সার হয়ে যাবে 12ই মার্চ 1930। হুইচ রাউন্ড টেবিল কনফারেন্স ইন লন্ডন ওয়াজ অ্যাটেন্ড বাই গান্ধীজি? গান্ধীজি বা জাতীয় কংগ্রেস শুধুমাত্র একটি রাউন্ড টেবিলে যোগদান করেন, তা হলো 1931 সালে, যেটা সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। হাউ মেনি নাম্বার অফ পিপল ওয়েন্ট টু জেল ডিউরিং সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট? তো এটা আরো সংখ্যা লাখ পার হয়ে গেছিল, তাই অ্যান্সার মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ। অথবা এটা আমি বলবো, এটা অ্যান্সারটা হয়ে যাবে নন অফ দ্য, হ্যাঁ, এটা নন অফ দ্য, এটা ই নাম্বার করবে তোমরা। নেক্সট, হু ব্লাডলি ওপেন দ্যাট মিস্টার গান্ধী অ্যাজ এ পলিটিক্যাল লিডার হ্যাজ ফেল্ড? গান্ধীজি রাজনৈতিক লিডার হিসেবে ফেল করেছেন, এটি কে বলেছে? এটি বলেছেন সুভাষচন্দ্র বোস। ইন হুইচ টু প্রভিন্স মুসলিম লীগ ফেইল টু গেট মেজরিটি ডিসপাইট দ্য মুসলিম মেজরিটি প্রভিন্স? মুসলিমদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও 1937 সালে মুসলিম লীগ ভোট পায়নি, কোথায়? তো অ্যান্সার হয়ে যাবে বেঙ্গল এবং পাঞ্জাব। পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি, আর বাংলায় ফজলুল হকের পার্টি, কৃষক প্রজা পার্টি। দ্য স্লোগান ডু অর ডাই ওয়াজ গিভেন বাই, ডু অর ডাই স্লোগানটি কে দিয়েছিলেন? এটাও আমরা প্রত্যেকেই কম বেশি জানি, অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন, হুইচ কমিশন কেম টু ইন্ডিয়া ইন মার্চ 1946? 1946 সালে মার্চে কোন কমিশন ভারতে আসে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনের 3জন সদস্য ছিলেন। এ সম্পর্কে আমরা অন্য ক্লাসে আগে আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন, হু গেভ এ কল অফ ডিরেক্ট অ্যাকশন ডে? 16ই আগস্ট 1946 প্রত্যক্ষ সংগ্রাম দিবস কে ডাক দিয়েছিলেন? এম.এ. জিন্নাহ। এরপরে, হু অ্যামাউন্টস দ্য ব্রিটিশ গভর্নমেন্ট একসেপ্ট দ্য প্রিন্সিপাল অফ পার্টিশন? তো পার্টিশনের কথা কে বলেছিলেন? তো প্রত্যেকে আমরা জানি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। তাহলে মাউন্ট ব্যাটেন অ্যান্সার হলো। আর লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওয়াজ পাসড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট? তো এটার অ্যান্সার হয়ে যাবে 18ই জুলাই 1947। তো এই তো গেল 150 কোশ্চেন, পিছনে এগুলো আছে, যাই হোক। তো আশা করছি তোমাদের প্রত্যেকের সেই যে কোশ্চেনগুলো দেখে ভালো লাগলো। দেখো আগামীতে যে তোমরা বিপিএসসি টিআরই 4 দেবে, এরকম অনেকেই আছো আমাদের বেঙ্গল থেকে, তো তাদের জন্য, আর যারা পরবর্তীকালে আবার স্টেট 5টা দিতে চলেছ, তাদের জন্য কিন্তু প্রত্যেকের জন্যই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এবং কি যারা অন্যান্য পরীক্ষার সাথে আছো, আমি বেঙ্গলের যে অন্যান্য বিভিন্ন পরীক্ষাগুলো হয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা ধরে নাও সেট এক্সাম, যেটা ডিসেম্বরে হতে চলেছে, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে।
তো এই কোশ্চেনগুলো দেখে নাও, বুঝে নাও, আর না বুঝতে পারলে আবার একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। ঠিক আছে, নেক্সট আবার এরকম আরেকটি কোশ্চেন নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। তো তোমরা এইভাবে চ্যানেলটির সাথে জুড়ে থাকো, আর পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে, এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজ এখানেই রাখছি। ধন্যবাদ।